আকাশ ফ্ল্যাশ লাইট অফ করে সুইমিং পুলে নামতে যেতে চেয়েও থেমে যায়। এই মেয়েটাকে মেয়েলোভী বলছিল, ভাবা যায়। এই জন্য সে ঠিক করে কাজই করতে পারেনি এতক্ষণ। মানুষের হাসি ভালো লাগতে পারে, তাই বলে তাকে পুরো নারীলোভী বানিয়ে দেবে? বিড়বিড় করলো, বেয়াদব মেয়ে। এখন সে বাঁচাতে গেলে আবার বলবে নারী দেহলোভী। তার এসব শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই। যা ইচ্ছে হোক এর, একা একাই বাঁচুক। হঠাৎই দৌড়ে শব্দ পেল আকাশ। ডান দিকে তাকালো, দেখলো অরুণ দৌড়ে আসছে আর বলছে, সুইটি ভয় পেও না, আমি এসে গেছি। এই তো এসে গেছি। আকাশ ভুরু কুঁচকে চেয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে সন্ধ্যার দিকে তাকালো, দেখলো মেয়েটি এখনও ছটপট করছে। আকাশ আবারও অরুণের দিকে তাকালো। যখন বুঝলো অরুণ সন্ধ্যাকে বাঁচাতে যাচ্ছে, এরপর সে সন্ধ্যাকে ধরবে, ব্যাপারটা ঠিক হজম হলো না তার। মেজাজটা চরম লেভেলে খাড়া হলো। আবার সন্ধ্যার দিকে তাকিয়ে ঢোক গেল। হায় হায়, মেয়েটি তো মরে যাবে। নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। হাতের ফোন ছুঁড়ে ফেলে অরুণের দিকে একবার তাকালো। আশেপাশে কিছু খুঁজলো। লাঠি জাতীয় কিছু পেয়ে অরুণের হাঁটু বারবার ছুঁড়ে মারলো। অরুণ থেমে যায়। আকাশ রেগে বলে, যদি আর এক পা এসেছিস, তোর পা দুটো কেটে মবি বানিয়ে রাখবো। কথাটা বলে সুইমিং পুলে ঝাঁপ দিতে দ্রুত সন্ধ্যার দিকে এগিয়ে যায়। দু হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে ইস্যু করে ধরে। সন্ধ্যা আকাশকে ঢাল হিসেবে পেয়ে দু হাতে আকাশকে আঁকড়ে ধরে। সামনে কাশতে থাকে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে। একটু পর কাশি থামলেও সন্ধ্যা জোরে জোরে হাঁপায়। সন্ধ্যা আকাশকে ঢাল হিসাবে পেয়ে দু হাতে আকাশকে আঁকড়ে ধরে। সামনে কাশতে থাকে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে। একটু পরপর কাশি থামলেও সন্ধ্যা জোরে জোরে হাঁপায়। আকাশ সন্ধ্যার ডান গালে হাত রেখে মৃদুস্বরে বলে, ঠিক আছো? সন্ধ্যা অবাক হয়ে আকাশের চিহ্নিত মুখপানির দৃষ্টি রাখে। আকাশ সন্ধ্যার পুরো মুখে দৃষ্টি বোলায়। ওড়না মাথা থেকে কাঁধের স্থানে পেয়েছে। এলোমেলো ভেজা চুল, মুখ জুড়ে ছোট ছোট পানির কণা। ভেজা ঠোঁট জোড়ায় নজর পড়তেই আকাশ দ্রুত চোখ বুজে বিড়বিড় করে, বেয়াদব মেয়ে। মেয়েকে বশ করতে চাইছে, একে বাঁচানো উচিত হয়নি। সন্ধ্যা বেয়াদব মেয়েটুকু শুনতে পেয়েছে, বাকি দিকে শুনতে পায়নি। আকাশের দিকে চোখ ছোট ছোট করে তাকায়। আকাশ নিজেকে সামনে চোখ মিললেও স্বাভাবিক হয়। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, তুমি সাঁতার পারো না? সন্ধ্যা মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। আকাশ এবার কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আমাকে তোমার পাগল মনে হয়? গ্রামে মেয়ে হয় সাঁতার পারো না, এসব ফালতু কথা আমি বিশ্বাস করব? ছেলেদের কোলে ওঠার জন্য এই ফোন দিয়ে এঁটেছিল, তাই না? ছেলে লোভী বেয়াদব মেয়ে একটা। আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। ভীষণ রাগ হয় তার। আকাশ কিছু বোঝার আগেই সন্ধ্যা দু হাতে গালের জোরে আকাশকে ধাক্কা দেয়। আকাশ ছিটকে দূরে সরে ঠাস করে পানিতে পড়ে যায়। সন্ধ্যার কোমর থেকে হাত আগলা হয়ে যায়। সন্ধ্যা আবার অথই সাগরে হাবুডুবু খাওয়ার উপক্রম হয়। আকাশ দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে মুখ মুছে ছটপট করা সন্ধ্যার দিকে তাকায়। আকাশের ইচ্ছে করলো একে পানির মাঝে ঠেসে ধরতে। কি পরিমাণ বেয়াদব হলে তাকে ধাক্কা দেয় ভাবা যায়। আকাশ সুইমিং পুলে পরে উঠে পা ঝুলিয়ে বসলো। সে এখন সন্ধ্যার তামাশা দেখবে। তাকে ধাক্কা দেওয়া সাহস কি মেয়ের! কয়েক সেকেন্ড পেরোতেই আকাশের মন মানল না। দ্রুত নেমে গিয়ে সন্ধ্যাকে তার গালে আগলে ধরে। সন্ধ্যা দ্রুত দু হাতে আকাশের গলা জড়িয়ে ধরে, নিঃশব্দে চোখের পানি ফেলে। লোকটার উপর রাগ হয়েছিল তাকে ওভাবে বলায়, কিন্তু না বুঝে হঠাৎ ধাক্কা দেওয়ার পর বুঝেছে কত বড় ভুল করেছে। সে ভেবেছিল লোকটি আর আসবে না, এবার সে পানিতে ডুবে মারা যাবে, তাই ভাইয়াকে আর দেখা যাবে না। কিন্তু আকাশ আবারও এসেছে দেখে মেয়েটি জানে পানি আসে, না যেতে চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো মেয়ে এমন চিপকে থাকলে কেমন লাগে? আকাশ সন্ধ্যাকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু সন্ধ্যা সাপের ন্যায় পেঁচিয়ে ধরছে আকাশকে। আকাশ বুঝলো মেয়েটি ভয় পাচ্ছে, নিজেই তাকে ধাক্কা দিল। কি তেজ মেয়ের! আকাশ রেগে বলে, প্রবলেম কি তোমার? ধাক্কা দিলে কেন? ধাক্কা দিল কেন আমাকে? সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ বিরক্ত হয়। ভেজা গায়ে এমনভাবে ধরেছে এই মেয়ে, মেজাজ খারাপ হচ্ছে। সন্ধ্যা দুহাত টেনে তার গলা থেকে ছড়িয়ে নেয়, কিন্তু বাঁ হাতে সন্ধ্যার কোমরে রাখা। সন্ধ্যা ভয় পেয়ে আবারও আকাশকে ধরতে গেলে আকাশ ডান হাতে সন্ধ্যার গলা থেকে একটু নিচে হাত রেখে সন্ধ্যাকে থামিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলে, আর একবার আমার সাথে চিপকালে এই পানিতে চুবিয়ে মারবো। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। অপমানে মুখখানি থতমত হয়ে যায়। মেয়েটির শরীর কাঁপছে হালকা। আকাশ টের পেলেও নরম হলো না।
উল্টো রেগে বলে, আর একদিন যদি কোনো উল্টাপাল্টা কাজ করতে দেখছি, তোমার খবর আছে। কোথায় পেয়েছে তোর সাহস? আকাশ নওরানের মেয়ের লোভী বলে, আকাশ নওরানের ধাক্কা দাও। আমার বয়স কত জানো? সন্ধ্যার চুপ দেখে আকাশ আরও জোরে ধমক দেয় সন্ধ্যাকে। কি হলো, কিছু বলছো না কেন? সন্ধ্যা ঝাড়ি দিয়ে ওঠে, দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ সে জানে না। আকাশ দাঁত কিরমির করে বলে, 29 পেরিয়ে কয়েকদিন পর 30 হবে, আর তুমি 2 ইঞ্চি লিলিফুট হয়ে আমাকে রাগ দেখাও? বেয়াদব মেয়ে। 2 ইঞ্চি কথাটা সন্ধ্যার পছন্দ হলো না। সে তো 5 ফুট 3 ইঞ্চি। কিন্তু শান্ত থাকলেও সে বেকায়দায় পড়েছে। আকাশ গলা ঝেড়ে বলে, তোমার থেকে 11 বছরে বড় আমি, বুঝেছো? এরপর থেকে আমাকে সাথে যতবার দেখা হবে আমাকে সালাম দিবে। সন্ধ্যা বোকা চোখে তাকায়। আকাশ সন্ধ্যার দৃষ্টি রেখে হাত দিয়ে দেখায় আর বলে, এভাবে ইশারা করে দিবে, নয়তো থাপ্পড়ে একটা মাটিতে পড়বে না। সন্ধ্যা এখনো চুপচাপ তাকিয়ে থাকতে দেখে আবারও ধমক দেয়, কি হলো, কিছু বলছো না কেন? সন্ধ্যা কেঁপে ওঠে, দ্রুত দাঁত দিকে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর বোঝায়। আকাশ গম্ভীর গলায় বলে, গুড। আর অবাধ্য হলে সুইমিং পুল তো আছেই, মাথাটা খুব সুন্দর করে পানিতে ডুবিয়ে রাখবো। মিনিট 10। সন্ধ্যা ঢোক গেল। আকাশের কথা বলার ধরনে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে গেল। আকাশ মনে মনে হাসলো, আচ্ছা জব্দ করেছে মেয়েটা, এবার শাস্তি লাগছে। মেয়েটি তাকে উল্টোপাল্টা বলার পর থেকে মেজাজ খিটখিট ছিল। এরপর দুহাতে সন্ধ্যার কোমর পেঁচিয়ে ধরে পাড়ে বসেছিল সন্ধ্যাকে। বাগান জুড়ে ছিটে ফোটা আলো যা সন্ধ্যার উপর এসে পড়ছে। আকাশ সন্ধ্যার দিকে তাকালে অটোমেটিক মুখ হা হয়ে যায়। এই মেয়েটা কি পড়েছে? সন্ধ্যা দ্রুত উঠে দাঁড়ায়, দৌড় দিতে নিলে আকাশ সন্ধ্যার পা ধরে টান দেয়। সন্ধ্যা হুমড়ি খেয়ে পড়ে আকাশের উপর। চোখ বড় বড় হয়ে যায় মেয়েটির। আবার তাকে পানিতে ফেললো কেন? আকাশ দাঁতে দাঁত চেপে বলে, সাদা কালো সবই তো দেখিয়ে দিলে, আর কাকে দেখানোর জন্য যাচ্ছ? আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ আরো বড় হয়। কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় সন্ধ্যার চোখ খেঁচে নিল। সে সাদা জামা পরেছে, জামাটি ভীষণ পাতলা ছিল। সে তো আর জানতো না সে পানিতে পড়ে যাবে, তাহলে জীবনে এই জামা পরতো না। আকাশের ইচ্ছে করলো একে সত্যিই পানিতে চুবিয়ে মারতে। রেগে বলে, আচ্ছা বেয়াদব তো তুমি, মানুষকে শরীরে খেয়ে বেড়াও। সন্ধ্যার কান্না পাচ্ছে, ভীষণ অপমানিত বোধ করছে সে। সুইমিং পুলের পাড়ে থাকায় সন্ধ্যা আকাশকে ঠেলে উপরে উঠতে চাইলো, কিন্তু আকাশ সন্ধ্যার কোমর শক্ত করে ধরে রাখলো। সন্ধ্যা ব্যথা পায়, সাথে ভীষণ লজ্জা। আকাশ বিরক্তির শ্বাস পেলে আশেপাশে তাকালে বাম দিকে অরুণকে ফোনে কথা বলতে দেখে রেগে যায়। এই বেয়াদব এখনো যায়নি এখান থেকে। পাড়ের কাছে তখনকার মতো লাঠি জাতীয় একটা ডাল পেয়ে অরুণের দিকে ছড়ে মারে। অরুণ ব্যথা পেয়ে উল্টো ঘুরল। আকাশ সন্ধ্যাকে তার পিছে দাঁড় করে খড়িয়ে রেগে বলে, এই বেয়াদব তুই যাসনি কেন এখান থেকে? অরুণ চোখ ছোট ছোট করে বলে, কেন যাব? আকাশ চিবিয়ে চিবিয়ে বলে, যা এখান থেকে, নয়তো তোকে লাথি মেরে বাংলাদেশের বাইরে বের করব। অরুণ কল কেটে এগিয়ে আসে আর বলে, তুই তোর বউকে বাঁচিয়ে নেমে মেরে ফেললি নাকি? কোথায় মেয়েটা? সন্ধ্যা আকাশের পিছনে পেটের সাথে লেগে দাঁড়িয়ে আছে। আকাশ বিরক্ত কণ্ঠে বলে, মেরে দিয়েছি, যা এবার। অরুণ চোখ বড় বড় করে বলে, সত্যি মেরে দিলি? মেয়েটার টিকিটটাও দেখি না যে। আকাশ রেগে মেগে পাড়ে উঠে অরুণের দিকে তেড়ে গেলে অরুণ উল্টে ঘুরে দৌড়াতে দৌড়াতে অসহায় কণ্ঠে বলে, আরে আমি কি করলাম? আকাশ ফুঁসতে ফুঁসতে বলে, তোর ক্যারেক্টার আজ ধুয়ে মুছে সাফ করবো, দাঁড়া। অরুণ বাড়ির বাইরে বেরিয়ে যায়। দারোয়ান গেটে দাঁড়িয়েছিল। অরুণকে দেখে অবাক হয়, বেশ অবাক হয় আকাশকে উদাম হয়ে ভেজা গায়ে এভাবে দেখে। অরুণ বাইরে বেরিয়ে গেলে আকাশ থেমে যায়। দারোয়ান সামনে গিয়ে বলে, চাচা এক্ষুনি গেট লাগান, খুলবেন না আজকে। অরুণ ওপাশ থেকে বলে, কি? আমি কই থাকবো? তুই আমার সাথে ভিলেনগিরি করতে পারিস না। আকাশ রেগে বলে, সব পারি আমি। এমনিতে ডিভোর্স পেপার আনিসনি, তবুও ঢুকতে দিয়েছি, এখন আর না। অরুণ কোমরে হাত রেখে চোখ মুখ কুঁচকে তাকালো। সে একদিনের মধ্যে কোন আসমান থেকে ডিভোর্সের পেপার আনবে? শালা লজিক্যালের কথা বলে একদিনে যায়। আকাশ সত্যি সত্যি গেটে তালা দেওয়া হলে চাবি নিয়ে চলে গেল। অরুণ কাঁদো কাঁদো মুখ করে বলে, শালা তোর জীবনে বিয়ে হবে না। আকাশ পাত্তা দিল না। এটা বদদোয়া বা আশীর্বাদ? সে তো বিয়ে করতেই চায় না। অরুণ আকাশের ব্যাপারে মনে পড়তে বলে, আমার সব গার্লফ্রেন্ড তোর নামে দলিল করে দিব, দেখিস। আকাশ ততক্ষণে জায়গা প্রস্থান করছেন। অরুণ হতাশ করতে লাগলো। দারোয়ান চাচা নিজেও অসহায় মুখ করে চেয়ে রইল। তার হাতে তো কিছু নেই।
সন্ধ্যা পুল থেকে উঠে দ্রুত পায়ে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ সামনে আকাশ দাঁড়িয়ে যাওয়ায় সন্ধ্যা দুপা পিছিয়ে যায়। আকাশ তীক্ষ্ণ চোখে সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলায়। সন্ধ্যা সাদা জামার উপরে সাদা ওড়না টেনে নিজেকে ঢাকতে চাইল, কিন্তু সব তো ভেজা। আকাশের দৃষ্টি মেয়েটি নুয়ে পড়ে। এ তো বাজে পরিস্থিতিতে এ জীবনে পড়েছে বলে মনে হয় না। আকাশের পাশ কাটিয়ে যেতে নিলেই আকাশ আবারও সন্ধ্যার সামনে দাঁড়ায়। সন্ধ্যা ধাক্কা খেতে গিয়েও নিজেকে সামলে নেয়। আকাশ নিজেই দুপা পিছিয়ে যায়। আবারও সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলায়। বাঁ হাতের ট্রাউজারে পকেট, ডান হাতে আঙুলগুলো চাপ দাড়িতে বুলিয়ে খুব সামান্য হাসে। অন্তঃপর নিজেকে সামনে গম্ভীর গলায় বলে, খারাপ লাগছে না? নাইস কমিউনিকেশন। সন্ধ্যার ইচ্ছে করলো মাটি ফাঁক করে যাক, সে ভিতরে ঢুকে যায়, কিন্তু বেহায়া লোক। আকাশ সন্ধ্যার দিকে এগোলো। সন্ধ্যা এবার আকাশ বুঝে ওঠার আগেই পাশ কাটিয়ে এক দৌড় দেয়। আকাশ সাথে সাথে পিছু ফিরল। সন্ধ্যাকে ধরতে চাইলেই ওড়না খুলে হাতে চলে আসে। সন্ধ্যা ভীত হয়, কিন্তু থামল না। তার বোঝা হয়ে গেছে এই লোক চরম লেভেলের অসভ্য। আকাশ সন্ধ্যার ভেজা ওড়নার দিকে চেয়ে বিরক্ত নিয়ে বলে, যাহ, কথা শেষ না করতে দিয়েই পালালো। ভাবনার মাঝে আকাশের বুকে 4টা ইটের টুকরো এসে লাগে। আকাশ সামনে তাকাই দেখে সন্ধ্যা এদিকে ফিরে দেখি দাঁড়িয়েছিল। তাকে দেখে আবার দৌড় দিয়েছে। আকাশ সন্ধ্যার ভেজা ওনার ডান হাতে পেঁচিয়ে আর দাঁত কিরমির করতে করতে বলে, বেয়াদব, তোমার খবর করব আমি, ওয়েট। সন্ধ্যা জোরে জোরে দৌড়ায়। বেহায়ার লোক তাকে নিয়ে কি বাজে বাজে কথা বলছিল। সে চুপচাপ হজম করবে নাকি? তখন পানিতে ছিল বলে সব মেনেছিল। সন্ধ্যা এক দৌড়ে তার ঘরে এসে থামে। দ্রুত ঘরের দরজা আটকে হাঁপায়। এরপর তার একটি কালো জামা পায়জামা ওড়না নিয়ে ওয়াশরুমে যায়। সব কালো পড়বে সে, যেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলো তাকে কিচ্ছু দেখতে না পায়। সৌম্য রাতে এক ফ্রেন্ডের বাসায় ছিল। এরপর সকাল সকাল ঢাকায় বাসায় উঠে সিলেটে চলে আসে। বাস থেকে মৌলভীবাজার নামে। পকেট থেকে ফোন বের করে ঘড়ি দেখলো দুপুর 3টা। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পেটে ক্ষুধা। রাস্তার পাশে একটি দোকানে গিয়ে 5 টাকার একটা রুটির সাথে একটি কলা কিনে এরপর দোকানের সামনে বসার জায়গা পেয়ে এক সাইডে বসে সৌম্য। রুটিতে এক কামড় দিয়ে পাশে তাকালো, দেখলো একটি কুকুর চেয়ে আছে। সৌম্য কুকুরটির দিকে চেয়ে রুটির টুকরো চুপো চিবায়। রুটিতে দ্বিতীয় কামড় দিতে গিয়ে যেন ভেবে তার মুখের সামনে থেকে সরিয়ে নেয় রুটি। এরপর কুকুরটির মুখের সামনে রুটি ধরলে কুকুর ছো মেরে নেয় রুটি। সৌম্য হেসে ফেলল। হাতের কলাটি কুকুরের সামনে রেখে আবারও দোকান থেকে রুটি কলা কিনে খেতে আরম্ভ করে। সৌম্য খেয়াল করলো কুকুরটি তার পা ঘেঁষে বসে আরামসে খাচ্ছে। সৌম্য তার খাবারটুকু শেষ করে একটি হাফ লিটারের পানির বোতল কিনে দোকানদারকে টাকা পরিশোধ করে সামনের দিকে এগিয়ে যায়। সৌম্যর ডান পাশে কুকুরটি হাঁটে। হঠাৎই সৌম্য বাঁ পাশে একটি মেয়ে এসে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। সৌম্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো, সালামের উত্তর নিয়ে আবারও সামনে তাকায়। মেয়েটি মৃদু হেসে বলে, আপনি কোথা থেকে আসছেন? সৌম্য গম্ভীর গলায় বলে, সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই দিয়েছে। মেয়েটি বুঝলো সৌম্য তার সাথে কথা বলতে চায় না, এই জন্য এভাবেই বলছে। 20 বছরের ফর্সা গোলগাল মেয়েটি মৃদু হেসে বলে, আচ্ছা শুধু এটা বলুন, আপনি কুকুরটিকে আপনার মুখে খাবার দিয়ে দিলেন কেন? সৌম্য কুকুরটির দিকে তাকিয়ে বলে, ও ক্ষুধার্ত ছিল। রাস্তায় তো আর কত অদ্ভুত কুকুর আছে, সবাইকে দিলেন না তো? সমর্থ থাকলে দিতাম। মেয়েটি অবাক হয়ে একটু হাসলো, আবারও বলতে নেই, আপনি? সৌম্য বিরক্ত কণ্ঠে বলে, আমি বিরক্ত হচ্ছি, আপনি আপনার রাস্তা দেখুন। সৌম্যর কথায় মেয়েটি দাঁড়িয়ে যায়। তার মনে আহামরি প্রভাব ফেলছে বলে মনে হয় না, তবে একটুখানি অপমানিত বোধ করছে, এই জন্য দাঁড়িয়ে পড়েছে। সৌম্য মেয়েটি দেখে একবারও তাকালো না। সে তার মতো এগিয়ে গিয়ে একটা সিএনজিতে উঠে পড়ে ভানুগাছ গ্রামের উদ্দেশ্যে। প্রতিজনের ভাড়া 100 টাকা। সৌম্য সিএনজিতে উঠে বসে দেখলো কুকুরটি তার দিকে চেয়ে ঘেউ ঘেউ করছে। সৌম্য মৃদু হাসলো। সিএনজি ছেড়ে দিলে কুকুরটি পিছু পিছু দৌড়ায়। সৌম্য আয়না তাকিয়ে দেখলো সিএনজির স্পিড বাড়লে একসময় কুকুরটি মিলিয়ে গেল। সৌম্য দীর্ঘশ্বাস পেল। প্রায় 2 ঘন্টা পর সৌম্যর ভানুগাছ গ্রামে এসে পৌঁছায়। কিছু চকলেট, দুটো চিপস কিনে তার কাঙ্ক্ষিত জায়গায় উদ্দেশ্যে এগোয়। মিনিট 10 হাঁটলে একটি বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িটি কাঠ ও বাঁশের তৈরি। একজন বয়স্ক ভদ্রলোক ভেতর থেকে বেরিয়ে উঠানে এসে সৌম্যকে দেখে অবাক হয়। এগিয়ে এসে সৌম্যকে জড়িয়ে ধরে বলে, তুমি হঠাৎ এভাবে না বলে কয়ে আসলে যে? বলে আসবে না? সৌম্য মৃদু এসে সালাম দিয়ে বলল, এমনি চলে এলাম।
ভদ্রলোক সৌম্যকে টেনে নিয়ে গিয়ে উঠানে পাতা চেয়ারে বসে দিয়ে ডাকলেন, কই গো সিজানের আম্মা, আসো দেখো যাও কে আসছে। সৌম্য হেসে বলে, মামা ব্যস্ত হবেন না, সিজান কই। বলতে বলতে 5 বছরের একটা বাচ্চা দৌড়ে এসে সৌম্যর পা জাপটে ধরে বলে, ভাইয়া তুমি আসছো। সৌম্য সিজানকে কোলে নিয়ে হাতে চিপস দেয়, পকেট থেকে চকলেট বের করে হাতে দেয়। বাচ্চাটি খুশি হয়ে সৌম্যর গলা জড়িয়ে ধরে। সৌম্যর মামা বলেন, সন্ধ্যা কেমন আছে, ওকে আনলে না কেন। সৌম্যর মুখ মলিন হয়, মৃদু স্বরে বলে, ভালো আছে মামা, আনবো সময় করে, আমি কিছু কাজে এসেছি। 1 সপ্তাহের মতো থাকবো, আপনার সাহায্য লাগবে। সিজানের বাবা সৌম্যর কাঁধে হাত রেখে বলে, 1 সপ্তাহ থাকলে আমি ধন্য হব, কখনো তো এসে একদিনও থাকুনি। ফ্রেশ হয়ে নাও, তারপর তোমার সব কথা শুনবো। সৌম্য মৃদু হাসলো, রক্তের সম্পর্ক নিয়ে এদের সাথে, অথচ কত আপন ভাবে তাদের। ভেতর থেকে সৌম্যর মামি এগিয়ে এসে বলে, কেমন আছো বাবা। সৌম্য তার মামির সাথে টুকটাক কথা বলো, সিজানকে কোল থেকে নামিয়ে নেয়। সৌম্যর মামা ভেতরে গিয়ে ফ্রেশ হতে বলে। সৌম্যর ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়, মামার ডাকে আবারও পিছু ফিরে তাকায়। ভদ্রলোক তার মেয়েকে দেখিয়ে বলে, সৌম্য এটা আমার বড় মেয়ে সৃজা, তুমি এর আগে আসলে কোনো না কোনো সময় বাড়ি থাকতো না, এবার দেখা হয়ে গেল। সৌম্য মেয়েটির দিকে তাকায়। ঘন্টা 2 আগে রাস্তা যে মেয়েটির উপর বিরক্ত হয়েছিল সৌম্য, এটাই সেই মেয়ে। যদিও মনে মনে একটু অবাক হয় সৌম্য, তবে উপর থেকে স্বাভাবিক। কিন্তু মেয়েটি অবাক হয়ে বলে, বাবা এই ছেলেই তো সেই বান্ধবী ছিলে সৌম্য। সিজার বাবা মৃদু হেসে বলে, হ্যাঁ মা। সিজা ভাবলো সৌম্য রাস্তা ভালো করে কথা বললেও এখন চিনতে পেরে ভালো করে কথা বলবে, কিন্তু না। সৌম্য সৌজন্যমূলক সিজাকে সালাম দিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে ভেতরে চলে গেল। সিজা তন্ডা খেয়ে চেয়ে রইল, বিড়বিড় করলো, কি অ্যাটিটিউড মায়েরে। এরা সারাদিন সৌম্যর খোঁজ করে সন্ধ্যার পর পর বাসায় ফিরেছে। বাসায় ফেরার কারণ আছে, তার বাবা চুপ করে বসে থাকার মানুষ নয়, তাকে ছেড়ে দিয়ে রেখেছে, মনেই ঘাবলা আছে। অর্থাৎ এটাকে বন্দি করা কোনো মানেই হয় না। এই জন্য এরা স্বাধীনভাবে আজ ঘুরে সৌম্যকে খুঁজতে পেরেছে, কিন্তু সৌম্যর টিকিটও এই শহরে নেই। ইরা বাড়িতে কলিং বেল বাজালে তার মা এসে দরজা খুলে দেয়। ইরাকে দেখে অবাক হয়ে বলে, কাল থেকে কোথায় ছিলে মা। ইরা ভেতরে যেতে যেতে বলে, হোস্টেলে। এরপর ডাইনিংয়ে দাঁড়িয়ে চিৎকার করে ডাকে, বাবা বাবা বাবা। ইরার মা কিছু বলার আগে দরজা থেকে ইশতিয়াক আহমেদকে এগিয়ে এসে বলে, এ তো তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে। ইরা তার বাবার সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, সৌম্য কোথায়। ইশতিয়াক আহমেদ মৃদু হেসে বলে, সেটা কে। ইরা চিল্লিয়ে বলে, একদম নাটক করবে না আমার সাথে, বলো সৌম্য কোথায়। ইশতিয়াক আহমেদ বিরক্ত হয়, এ তো শান্তশিষ্ট বউ, বিয়ে করে কি হয়েছে। পেট থেকে বের হয়েছে এক ধনীলঙ্কা মেয়ে। উল্টো তিনিও রেগে বলে, তুমি রিয়াদকে মেরেছিলে, আজও মরে গেলে কি হতো। ইরা ভুরকুচকে বলে, ও এখনো মরেনি। ইরার বাবা ইরার গালে থাপ্পড় মেরে দেয়, মেয়ের উদ্যস্ত ভাব নিতে পারেন না তিনি। ইরার মা দৌড়ে এসে ইরাকে আগলে নিয়ে ভেজা গলায় বলে, আপনি আমার মেয়েটাকে এভাবে মারেন কেন, ও বড় হয়েছে না। ইরার বাবা রেগে বলে, মার খাওয়ার মতো কাজ করলে মার খাবে, ও কোন সাহসে রিয়াদের গায়ে হাত দিয়েছে, মেয়েকে এসব কী শিক্ষা দিয়েছ। ইরার চোখে কোণে পানি, মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে, ভাগ্যিস আমি তোমার মা, বড় অথবা বড় ভাই বা বোন নয়, নয়তো তোমার মতো অমানুষদের সেরে করার জন্য এই ইরা একাই যথেষ্ট। কিন্তু সৌভাগ্যক্রমে আমার মা আমার বড়দের সম্মান করতে শিখিয়েছে, তাই আজ মেয়ে হয়ে বাবাকে সঠিক শিক্ষাটা দিতে পারছি না। কথাটা বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, যত রিয়াদকে আমার কাছে পাঠাবে সবগুলো অবস্থা এরকমই হবে, আর আমার সৌম্যকে আমি ঠিক খুঁজে বের করব। ইশতিয়াক আহমেদ বোবা চোখে মেয়েদিকে চেয়ে রইল, মেয়েটাই তো তেজ পায় কোথায় থেকে সে ভেবে পায় না। ডান দিকে ঘাড় বাঁকালো, দেখলো সন্ধ্যা এদিকে ঘুরে ঘুমিয়ে আছে। দরজাটা একদম খোলা। আকাশ মোড় ঘুরিয়ে এগিয়ে গেল। এইভাবে দরজা খুলে কে ঘুমায়। ঘরের ভিতর প্রবেশ করে এগিয়ে গিয়ে সন্ধ্যার মাথার কাছে দাঁড়ায়। সন্ধ্যা পরনে কালো জামা, মাথায় ওড়না টানা, ডান কাঁধ হয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আকাশ হাত ঘুরিয়ে সময় দেখলো, রাত 8টা। অসময়ে কে ঘুমায়, ঘুমিয়েছে তো ভালোই ভদ্রভাবে, বাইরে বেড়ায় অভদ্রভাবে। সন্ধ্যার বাম হাত গালের নিচে রাখা, ডান হাত বিছানা থেকে খানিকটা ঝুলে আছে।
হাতের মুঠে কিছু ধরে রাখা। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে বোঝার চেষ্টা করলো জিনিসটা কি। গতকালকে নূপুর বুঝতে পেরে আকাশের চোখে মুখে বিস্ময় ভর করে। তার মনে পড়ল সন্ধ্যা লিখে বলেছিল এটা তার ভাই তাকে দিয়েছে। আকাশের আরেকটি কথা মনে পড়ে, আকাশ যখন কক্সবাজার ছিল তখন সন্ধ্যা একটি কাগজে লিখেছিল তার ভাইকে ভালোবাসে। এরপর সে কাগজ দেওয়ালে লাগিয়েছিল। আকাশ অবাক হয়, মেয়েটি তার ভাইকে একটু বেশিই ভালোবাসে হয়তো, কিন্তু এর ভাই এর কাছে আসে না কেন? প্রশ্নগুলো নিয়ে ঘাটল না।